সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জামায়াত ইসলামীর জোটে গেল জাতীয় নাগরিক পার্টি। জামায়াতের আমিরের সংবাদ সম্মেলনের পর রাতে বিষয়টি পরিষ্কার করে এনসিপি। নাহিদ ইসলাম জানান, নির্বাচনী বৈতরণী উত্রাণে জামায়াতের সঙ্গে তাদের জোটে যাওয়া। এছাড়া কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপিও যোগ দিয়েছে এই জোটে। এর ফলে ৮ দলের জোট এখন পরিণত হলো ১০ দলে। ৮ দলের জোটে আরও ২টি দল যুক্ত হচ্ছে, এমন আলোচনার মধ্যেই জাতীয় প্রেস ক্লাবে এই জরুরি সংবাদ সম্মেলন। কর্নেল অলি আহমেদকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন জামায়াত আমির সহ ৮ দলের শীর্ষ নেতারা। এ সময় জামায়াত আমির জানান, ৮ দলে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি, আসতে চাইছে আরও অনেকে। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের। যেহেতু 2টা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়ায় এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান জানান, দলগুলোর সাথে ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা করা হয়েছে। এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব সবার। সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। রাতে বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে ব্রিফিংয়ে বিষয়টি স্পষ্ট করে এনসিপি। জানানো হয়, জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ করার জন্য বৃহত্তর ঐক্যের প্রয়োজন বোধ থেকেই তাদের এই নির্বাচনী সমঝোতা। এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় ঐক্যমত হয়েছি যে আমরা এই যে নির্বাচনী এই বৈতরণীটা আমরা একত্রে পার হব এবং গণভোটের পক্ষে থাকব, এবং আমি যে পয়েন্টগুলো বললাম, আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার এবং বিচার অব্যাহত রাখা, এই বিষয়ে আমরা একত্রে কাজ করব। নাহিদ ইসলামের দাবি, দলের বেশিরভাগ সদস্যদের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। যারা বিপক্ষে অবস্থান নিয়েছেন, আলোচনা হবে তাদের সাথে। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেটা তো আমি পরিষ্কার করলাম। সেক্ষেত্রে ব্যক্তির সিদ্ধান্ত নেবে, কিন্তু এটা একটা সামষ্টিক সিদ্ধান্ত এবং সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছে যে তারা এটার সাথে ঐক্যমত পোষণ করছে, সম্মতি রয়েছে। যারা বিরোধিতা করছে তাদের সাথে আমরা কথা বলবো, তাদেরকে আমরা আরো বোঝানোর চেষ্টা করব। আশা করি তারা এনসিপির এই সিদ্ধান্তের সাথেই থাকবে। সোমবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে এনসিপি। আমরা বৃহত্তর নতুন একটা সমঝোতা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের সময় যখন এগিয়ে আসছে, ঠিক তখনই ভাঙনের মুখে এনসিপি। তাসনিম জারার পর আরেক শীর্ষ নেতা তাসনুভা জাবিনও পদত্যাগ করলেন। গুঞ্জন উঠেছে, জামায়াতের সঙ্গে জোট ও আসন সমঝোতা হলে পদত্যাগ করতে পারেন আরও কয়েকজন। নিজ দলের কঠোর সমালোচনা করে সামান্তা শারমিন মন্তব্য করেছেন, জামায়াতের সঙ্গে সমঝোতায় গেলে কঠিন মূল্য চুকাতে হবে এনসিপিকে। যদিও আক্তার হোসেন মনে করেন, কয়েকজনের পদত্যাগে কোনো প্রভাবই পড়বে না। এদিকে জোটের বিরোধিতা করে দলের আহ্বায়কের কাছে 30 নেতার স্মারকলিপি দেওয়ার পর এবার পক্ষে অবস্থান নিলেন 170 নেতা। 24-এর কোটা বিরোধী আন্দোলনে সামনের সারিতে ছিলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ সহ অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলনে বিভিন্ন ছাত্র সংগঠন ছাড়াও অরাজনৈতিক এবং সাধারণ মানুষও অংশ নেন। জুলাইয়ের এই আন্দোলন রূপ নেয় অভ্যুত্থানে। ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। জুলাই অভ্যুত্থানের আবেগ আর প্রত্যাশা নিয়ে চলতি বছরের 28 ফেব্রুয়ারি গড়ে উঠে তারুণ্য নির্ভর দল এনসিপি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য শাপলাকলি প্রতীকে দলটিকে নিবন্ধনও দেয়া হয়। ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এনসিপিকে নিয়ে নানা গুঞ্জন ওঠে। কখনো খবর আসে এনসিপি বিএনপির সঙ্গে, আবার কখনো জামায়াত সহ ছোট ও মাঝারি দলের সঙ্গে জোটে যাচ্ছে। সবশেষ জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলাপ চলতে থাকে।
জামায়াতের সঙ্গে জোট বা আসন সমঝোতায় আপত্তি থাকায় শনিবার দল থেকে পদত্যাগ করেন জ্যেষ্ঠ যুগ্ম সচিব ডাক্তার তাসনিম জারা, যিনি এনসিপি থেকে ঢাকা ৯ আসনে প্রার্থী হলেও এখন স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তাসনিম জারার পদত্যাগের ২৪ ঘন্টা না যেতেই রবিবার দলের যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিনও পদত্যাগ করেন। জামায়াতের সঙ্গে আসন সমঝোতার বিষয় টেনে ক্ষুব্ধ তাজনুবা মন্তব্য করেন, তিনি এটা হজম করতে পারবেন না। ঢাকা ১৭ আসনে তাজনুবাকে প্রার্থী করেছিল এনসিপি। ফেসবুক পোস্টে তিনি জানান, ভোটে অংশই নেবেন না। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট কিংবা আসন সমঝোতা নিয়ে স্পষ্ট আপত্তি জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও। বলেছেন, এজন্য কঠিন মূল্য চুকাতে হবে এনসিপিকে। যদিও এনসিপির সদস্য সচিব আখতারের দাবি, দু একজনের পদত্যাগে দলে কোনো প্রভাবই পড়বে না। অতীতেও আমাদের দল থেকে যে দু একজন বিচ্ছিন্নভাবে পদত্যাগ করেছিলেন, সেই সময়টাতে যে আশঙ্কাগুলোর কথা বলা হয়েছিল, সেই আশঙ্কাগুলোর কথা এখনও বলা হয়। কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি সঠিক রাজনীতির মধ্য দিয়ে যে কোনো ধরনের সংকট থেকে উত্তরণ করে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। দলের একাধিক সূত্রে জানা গেছে, জামায়াতের সঙ্গে এনসিপির আসন সমঝোতার জোট প্রায় চূড়ান্ত। এখন চলছে হিসাব নিকাশ। সবশেষ তথ্য বলছে, জামায়াত সহ কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতা হয়েছে এনসিপির। এ বিষয়ে আপত্তি জানিয়ে দলটির ৩০ জন নেতা আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে চিঠি দেওয়ার পর রবিবার ১৭০ জন নেতা জোটের পক্ষে সমর্থন দিয়ে পাল্টা চিঠি দিয়েছে। জামায়াতের সঙ্গে ৮ দলীয় জোটে যাওয়ায় কোনো প্রভাবই পড়বে না মনে করেন এনসিপির এই যুগ্ম আহ্বায়ক। আমি ভাঙনের কথা বলবো না, আমি এখনো বলবো দল এখনো অটুট আছে এবং দলের প্রায় মেজরিটি সংখ্যক আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং সদস্য সচিব জনাব আখতার হোসেনের উপর পূর্ণ আস্থা এবং সমর্থন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ মনে করেন, আদর্শিক জায়গা থেকে অনেকটা দূরে এনসিপি। আমি এই যে ৩০ জনের যে চিঠি দিছে, তারা কারা এটা খুঁজতেই পাওয়া যাবে যে আসলে উত্তরটা যে আসলে কেন। এনসিপি অনেক আশা জায়গায় ছিল, এটা সত্য কথা, কিন্তু শুরু থেকেই দলটা অনেকগুলো ত্রুটির মধ্য দিয়ে দলটা এগোচ্ছে। এদিকে জামায়াতের সঙ্গে জোটে যোগ দেয় এনসিপির আরও কয়েকজন নেতা পদত্যাগ করতে পারেন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির জোটে যাওয়ার ঘোষণার পরপরই নিজ অবস্থান পরিষ্কার করলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এই এনসিপির অংশ হচ্ছে না বলে ঘোষণা করেছেন। একই সঙ্গে মাহফুজ দাবি করেছেন, জামায়াতে এনসিপির জোট থেকে তাকে ঢাকার একটি আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি ফিরিয়ে দিয়েছেন। রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম লিখেন, বিদ্যমান বাস্তবতায় তার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। ঢাকার কোনো একটি আসনে জামায়াতে এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে তার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। এ সময়ে যারা তার এই যাত্রায় সঙ্গী হতে চান, তাদের স্বাগত জানিয়েছেন মাহফুজ আলম। দেশে ফিরে প্রথমবার গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অফিস করলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে কন্যা জাইমা রহমান সহ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারেক রহমান। ঢাকা ১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এখন থেকে ঢাকার বাইরেও গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। যাবেন জুলাই শহীদদের কবর জিয়ারত করতেও। দীর্ঘ রাজনৈতিক নির্বাচন শেষে দেশে ফিরেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ আসনে গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হন তিনি। একই সঙ্গে কন্যা জাইমা রহমানও ভোটার হন। রবিবার নির্বাচন কমিশন এই তথ্য নিশ্চিত করে। এর আগে শনিবার নির্বাচন ভবনে গিয়ে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ থেকে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম তুলেছেন তার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। আর তারেক রহমানকে ভোটারদের উদ্দীপনার প্রতীক বলে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ভোটারদের উদ্দীপনার একজন প্রধান প্রতীক উনি যে কোনো জায়গা থেকেই সারা বাংলাদেশে তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসেবে বরণ করেছে। উনি যে কোনো জায়গা থেকে উনি দাঁড়াতে পারেন। বিএনপি ২ দফায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করলেও সেখানে ঢাকার ৩টি আসন ফাঁকা রাখা হয়েছিল। তার মধ্যে একটি ছিল ঢাকা ১৭।
এদিকে দেশে ফেরার পর তৃতীয় দিনের মাথায় দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। দীর্ঘ 17 বছর পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশে ফিরেছেন এবং এই প্রথমবারের মতন দলীয় কার্যালয় চেয়ারপারসনের যে কার্যালয়টি আছে সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। এর আগে এই অফিসের সাথে উনি ভার্চুয়ালি দীর্ঘদিন ধরে সংযুক্ত আছেন, ফলে এখানকার পরিবেশ সম্পর্কে তার জানা আছে মোটামুটি। তবে তিনি এসে আজকে প্রথমেই তাকে এখানে অভ্যর্থনা জানাই। বৈঠক থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও এ বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন। এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে, তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা কক্ষ করা হয়েছে। গত 25শে ডিসেম্বর লন্ডন থেকে 17 বছর পর দেশে ফিরেন তারেক রহমান। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময়কাল। শেষের দিকে তৎপরতা বেড়েছে প্রার্থীদের। নোয়াখালী, কক্সবাজার সহ বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা। সুষ্ঠু ভোটে সুদৃঢ় হবে গণতন্ত্র, এমন প্রত্যাশা প্রার্থীদের। এদিকে এখনও নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় শেষ হচ্ছে সোমবার বিকেল 5টায়। এ নিয়ে সারা দেশে তৎপর প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিতে রবিবার বিকেলে ঢাকা থেকে কক্সবাজারে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চকরিয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। নোয়াখালী 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নানা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হলেও সুষ্ঠু ভোটের প্রত্যাশা তার। এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, থাকবে, এগুলো উন্নয়নশীল দেশও হয়। অতএব নির্বাচন ব্যাহত হওয়ার আর কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। শরীয়তপুর 3 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার পথে যেই পথ চলা, সেটাকে আরও বাড়িয়ে দিতে চান। দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় নেতারা। একই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সিদ্ধান্তের দেশে যে বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হয়েছে এবং দলীয় সিদ্ধান্তে আমাকে এই আসনে মনোনয়নপত্র উত্তোলনের জন্য বলেছে। ঝিনাইদহ 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে ঠাকুরগাঁওয়ে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচাল করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও জানান মহাসচিব। এই কমিটমেন্ট আমরা সবসময় করি। ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এ তথ্য জানিয়েছে ইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা এ সংক্রান্ত ডিও লেটারে বিস্তারিত তুলে ধরা হয়। এতে বলা হয়, 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ক্লিয়ারেন্স এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি এ নির্দেশনা দেন। বলেন, আগামী নির্বাচন কেন্দ্র করে তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধ কঠোরভাবে মোকাবেলা করতে হবে। ডক্টর ইউনুস জানান, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। এসব সেবা সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে হলে সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি। 24 দিনের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার শেষ করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী, আশ্রয়দাতাদের বিচারের আওতায় আনাসহ 4 দফা দাবি জানিয়ে রাত 10টার দিকে শাহবাগের অবরোধ তুলে নেওয়া হয়। সোমবার সারা দেশে শিক্ষার্থীদের শাহবাগে আসার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তাদের অভিযোগ, ওসমান হাদি হত্যার বিচার নিয়ে ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। রবিবার সারাদিন ছিল সংসদীয় আসন 217, গোপালগঞ্জ 3 এবং সংসদীয় আসন 218, মাদারীপুর 1-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি জামাত নির্বাচিত হলে আধুনিক সকল যন্ত্রপাতি আমরা আনব এবং উপজেলা মেডিকেলে, যেখানে উপজেলা যে হাসপাতালগুলো আছে 50কে আমরা 100 করব। মাদক মুক্ত কোটালীপাড়া টুঙ্গিপাড়াকে গড়ে তোলার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় সুপরিকল্পিতভাবে আজকে যুব সমাজকে মাদকাসক্তের মধ্যে ফেলে দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই এলাকা তার থেকে ডিফারেন্ট কিছু না, এখানেও ব্যাপক এখানে মাদকাসক্ত রয়েছে এবং মাদকের মধ্যে ঝোঁক রয়েছে। আমি চাচ্ছি যে একটি মাদক মুক্ত সমাজ কিভাবে গড়ে তোলা যায়। আমি নির্বাচিত হলে প্রথমে এই আমার নির্বাচনী আসনের মধ্যে যাতে কেউ মিথ্যা মামলার শিকার হয়ে ঘর ছাড়া থাকতে না হয়, মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্যর যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থার পরিবর্তন প্রথমে আনবো। এরপরে আমি জনগণের চাওয়া পাওয়ার যত কর্মসূচি আছে, জনগণ যা চায় আমার নির্বাচনী ইস্তেহার হবে সেইটা। শিক্ষার আলো যদি থাকে তাহলে এই দেশ, এই শিবচর উন্নত হবে এবং শিক্ষার ব্যবস্থা মান উন্নত করব। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন সুন্দর মানের শিক্ষক মণ্ডলীর দ্বারা শিক্ষা পাঠদান করা হয়। ঘরে ঘরে বা প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় মাদকের একটা ছোঁয়া লেগে গেছে। এর থেকে এই সমাজকে আমার উদ্ধার করতে হবে। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি যে আমি এই মাদক মুক্ত শিবচর গড়ব। প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমি একটা মানবিক সমাজ করতে চাই, যে সমাজটা মাদক মুক্ত হবে, শিক্ষার মান উন্নত হবে। আমাদের শিবচরে ভালো কোনো ডাক্তার কিংবা শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কোনোটাই নাই। শিবচরের স্বাস্থ্য যেই ব্যবস্থা, কোনো ডাক্তার থাকে না হাসপাতালে। তো আমি যদি নির্বাচিত হতে পারি, আমি সর্বপ্রথম বেকারদের, আমাদের এই শিবচরে বহু বেকার যারা যুবশক্তি রয়েছে, তাদের সেই যুবশক্তিকে কাজে লাগিয়ে আমরা ভালো শিক্ষার মান এবং স্বাস্থ্যের মান এবং ভালো শিক্ষা ব্যবস্থা করে এই বেকারত্ব দূরীকরণের চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের অধিকার আদায়ের মধ্যেও প্রচারণা চালায়। সেই হিসাব করলে বিএনপি সারা বছরই একটি নির্বাচনমুখী দল হিসেবে সারা বছর প্রচারণায় থাকে এবং ইলেকশনকে কেন্দ্র করে আমাদের যে প্রচারণাটা, এটা সারা দেশে যেভাবে চলছে আমাদেরও ঠিক একইভাবে আমরা আমাদের নেতাকর্মীরা, সমর্থক কর্মীবৃন্দরা একদম ঘর টু ঘর, শিবচরের প্রতিটি ঘরে ধানের শীষকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে, জিয়াউর রহমানকে প্রতিনিধিত্ব করার জন্য ছুটে যাচ্ছেন। পরবর্তী অনুষ্ঠান আগামীকাল সকাল 10টায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব।